রেশর্চি ট্রাভেল টেলসে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আপনারা দেখতে পেয়েছিলেন উজ্জয়নের বিশিষ্ট স্থানগুলি। এই পর্বে আপনারা দেখতে পাবেন মহাকালের ভস্য আরতি, কালভৈরব মন্দির আর শিপ্রা নদীতে স্নান। আজ 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন। রাত্রিবেলা ডিনার শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি মহাকালের ভস্য আরতির দর্শনে। এখন বাজে ঠিক রাত 12টা। আপনাদের যদি সুগম দর্শনের টিকিট কাটা থাকে ভস্য আরতির জন্য, তো আপনারা মানসরোবর 4 নম্বর গেটের দিক থেকেই ঢুকতে পারবেন। ডকুমেন্ট সাবমিট করতে হবে, তো আপনাদের 12টা থেকে 12:30টার মধ্যেই এখানে চলে আসতে হবে। অবশেষে ভস্য আরতির প্রিপারেশন 3-4 মাস থেকে শুরু করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম মহাকালের কাছে। 1 তারিখে সেই রিকোয়েস্ট পারমিশন মহাকাল অ্যাকসেপ্ট করে আর SMS পাঠায় যে তোমরা আসো ভস্য আরতিতে দেখে যাও। এখন বাজে রাত্রি 12:30 থেকে 1:45। এন্ট্রি করিয়েছিলাম, VIP এন্ট্রি, মানে সুগম দর্শন যেটা হয় অনলাইনে। পরে বলে দেবো বিস্তারিত তথ্য কি করে করতে হয়। ভেতরে ঢুকে পড়েছি, 1:45 বাজে। টেম্পারেচার মোটামুটি 15 ডিগ্রির কাছাকাছি। এখন যাচ্ছি ভেতরে ভস্য আরতি দেখতে মহাকালের। লকারে রাখতে হবে মোবাইলগুলো, কারণ ভেতরে আপনাদের কোনো রকম ফোন কোনো কিছু অ্যালাউ নেই। আর কোনো কিছু লেদার পরা যাবে না। ছেলেদের হচ্ছে গিয়ে পায়া পাঞ্জাবি, আর হচ্ছে মেয়েদের নর্মাল কুর্তা, পাঞ্জাব, কুর্তি বা শাড়ি পরলেও প্রবলেম নেই, এই আর কি। তো যাই হোক, এই শুরু হচ্ছে আমাদের জার্নি মহাকালের ভস্য আরতি দিয়ে। সকাল 4টের সময় ভস্য আরতি হবে, তারপরেই দেখা হবে আপনাদের সাথে। বাকি কথা পরেই হবে। আমরা মহাকাল করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি। এখান থেকে মানে যারা গাইড করে, পুলিশম্যান, তারাই গাইড করলো। তো যেমন সকালে আমরা বললাম যে আমরা ভস্য আরতি দেখতে গেছিলাম মহাকালের, তো আমরা কিছুক্ষণ আগে ফিরলাম মন্দির থেকে। তো ভোর আমরা গেছিলাম যখন, তখন বাজে রাত্রির 12:30। আর যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম ভস্য আরতি দেখার জন্য, তখন মোটামুটি আন্দাজ 4:30 বাজে। তো যখন আমরা ভস্য আরতি থেকে বেরোলাম 6টা, 6:30 বেজে গেছে। ভেতরের অভিজ্ঞতা অনবদ্য, সারা জীবন মনে রাখার মতো একটা ব্যাপার। এটা একটা অবিস্মরণীয় ঘটনা। না চোখে দেখলে একবার এলে এখানে বলাটা খুবই কঠিন ব্যাপার। তো এই যে সুগম দর্শনটা হয়, যে স্পেশাল টিকিটটা হয়, কি করে করতে হয়, সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিওতে তাহলে সেটা শেয়ার করে দেবো। আর এদের যে মেন অ্যাট্রাকশন বা মেন যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে ভস্য আরতি। এটা দেখতে গেলে যেমন আপনার দরকার ধৈর্য, তেমন দরকার আপনাদের ভাগ্য। তো এটা কি করে করতে হয় আমি নিশ্চয়ই বলবো আপনাদের, যদি আপনারা কমেন্ট করে জানতে চান তবে। তো এই কিছুক্ষণ আগে আমরা ফিরেই ব্রেকফাস্ট করে আমরা একটু রুমে রেস্ট নিচ্ছি। নিয়ে 12টার সময় আমরা যাবো হচ্ছে শিপ্রা নদীতে স্নান করতে। যেহেতু আজকে মাঘী পূর্ণিমা, দিনটা খুবই স্পেশাল, খুবই বিশেষ দ্রষ্টব্য আছে, সেই জন্য এই দিনই আমরা চান করছি আজকে। তো অভিজ্ঞতা কিছু বলার নেই, অভিজ্ঞতা না চোখে দেখলে বিশ্বাস করার মতো নয়, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ওই ভস্য দিয়ে আরতি, তারপর সমস্ত জায়গায় হর হর মহাদেব একটা স্লোগান, সব জায়গায় দেখলে গায়ে শিহরণ দেওয়ার মতো। যেটুকু অভিজ্ঞতা নিয়ে চোখে দেখে বলতে পারলাম সেইটুকুই বললাম। বাকিটা আপনারা এসে বুঝবেন, আর সেটা একটা এক্সপিরিয়েন্স করার মতো লাইফ টাইম ব্যাপার। এইটুকু দিয়ে শেষ করছি। পরের ভিডিও আসছে আপনাদের শিপ্রা নদীতে চান। তো যেমন সকালে বলেছিলাম, আমরা সকালে ভস্য আরতি থেকে ফিরে এসে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম রামঘাটের উদ্দেশ্যে। রামঘাটে আমরা চলেও এসেছি হোটেল থেকে বেরিয়ে। এখন বাজে অলমোস্ট 1:45। চলে এসেছি রামঘাটে আজকে মাঘী পূর্ণিমার দিনে স্নান করে আমরা ফিরবো। তো মোটামুটি তৈরি হয়ে এসেছি। এসে একদম চান করে টোটো করে আমরা হোটেলের দিকে রওনা হব। তো এখন যা ভিডিও হবে পুরোপুরি স্নানের ওপর হবে, দেখবেন আপনারা। তো তারপরেই যা কথা হবে হোটেলে ফিরে আবার কথা হবে। শুরু হলো আবার আমাদের মহাকাল পর্বের সিরিজ, স্নান পর্ব মাঘী পূর্ণিমার দিন।
অবশেষে স্নান শেষ করার পর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু দুপুরবেলা মার্কেটিংয়ের জন্য বেরিয়েছিলাম। মহাকাল লেখা ছোটদের থেকে বড়দের জামা পাওয়া যায়, তো আপনারা কিনতে পারেন। এছাড়াও ঠাকুরের অনেক জিনিসপত্রও পাওয়া যায়, আপনারা দেখে খুঁজে বেরিয়ে এগুলো কিনতে পারেন। উজ্জয়িনীর রাজা যদি হয় মহাকালেশ্বর, তাহলে তার সেনাপতি হলো কালভৈরব। কথিত আছে উজ্জয়িনী নগরীর পাহারা দেন কালভৈরব। সমস্ত বিপদের থেকে উজ্জয়িনী নগরীর বাসিন্দাদের রক্ষা করেন এই কালভৈরব, এবং কালভৈরবকে প্রসাদ হিসাবে নিবেদন করা হয় মদিরা বা সুরা, কলা এবং নারকেল। তো আমাদের হোটেল যে ছিল মিলন হলিডে, সেখান থেকে কালভৈরব মন্দিরের দূরত্ব হচ্ছে 5.7 কিলোমিটার। আপনাদের ওই 24 মিনিট মতো টোটোতে লাগবে। ফেব্রুয়ারি 2025 সুগম দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। অলরেডি বেরিয়ে পড়েছি, দর্শন হয়েও গেছে মহাকাল দর্শনের জন্য। এই হচ্ছে মহাকালের মন্দির। মহাকাল দর্শন খুব ভালো করে হলো। সুগম দর্শন কি করে করতে হয় আপনাদের আমি অনলাইন কি করে ওটাকে উপলব্ধ করতে হয় আপনাদের দেখিয়ে দেবো। খুব সুন্দর অপূর্ব দর্শন হয়েছে 10 মিনিটের মধ্যে। আজকে ভিড় খুব ভালোই আছে, তবে অতটা ভিড় আমরা বুঝতে পারিনি যেহেতু সুগম দর্শন করেছি বলে। দর্শন হওয়ার পরেই বেরিয়ে এসেছি। বেরিয়ে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, হয়ে গেছে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। খুব ভালো করে দর্শন করি সবাই। শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে সকালের ভিডিও দিয়ে। এখন বাজে হচ্ছে বেলা 9:21। বেলা পড়া ভুল, সকাল 9:21ই হয়। এখন আমরা হোটেল ছাড়ছি, হোটেল চেক আউট টাইম ছিল 9টা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি ইন্দোরের উদ্দেশ্যে। মহাকাল ছাড়ার ইচ্ছে নেই, মনটা খুবই খারাপ। এত সুন্দর দর্শন, এত সুন্দর মহাকালের দর্শন হয়েছে যে মনটা একটুখানি হলেও একটু উদাস, দুঃখ বলা ভুল, একটু উদাস। এত সুন্দর দর্শন করার পর ছাড়তে তো কারোরই ইচ্ছা করে না। তবে আবার আসবো। কোথা দিয়ে গেলাম মহাকালের কাছে। এখন জার্নি শুরু হচ্ছে নতুন এক ব্লগের উদ্দেশ্যে, নতুন এক তীর্থের উদ্দেশ্যে। জার্নি শুরু হচ্ছে ইন্দোরের জন্য। গাড়ি আমাদের এসে গেছে, কথা হবে হচ্ছে গাড়িতে যেতে যেতে। তো আমরা ছাড়লাম হচ্ছে উজ্জয়িনী। আরেকবার শেষবারের জন্য বলে দিচ্ছি, হর হর মহাদেব, জয় মহাকাল। সবার ভালো করুক, সবার মঙ্গল করুক মহাকাল। দেখা হবে নতুন ব্লকে, নতুন উদ্দেশ্যে। ইন্দোরের যাত্রা শুরু হলো। আমরা এবার রওনা দিলাম ইন্দোরের উদ্দেশ্যে। ইন্দোরকে ভারতের মিনি মুম্বাইও বলা হয়, আবার ভারতের ফুড ক্যাপিটালও বলা হয়। পরপর 5 বার ইন্দোর ইন্ডিয়ার ক্লিনেস্ট সিটি হিসাবেও সম্মান পেয়েছে। তো উজ্জয়ন থেকে ইন্দোরের দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার। তো আমরা একটি গাড়ি করেছিলাম, তো আমাদের গাড়িতে নিহাত 1 ঘন্টা 30 মিনিট লাগবে। তো আমরা এখন ইন্দোরের দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করব। তো প্রথমেই আমরা চলে গেলাম শ্রী পিত্রেশ্বর হনুমান ধাম ন্যাস। এখানে বিশাল বড় একটি হনুমানের মূর্তি আছে, সাথে একটি হনুমানজির মন্দিরও আছে।
আমরা এখন আছি ইন্দোরের একটি গণেশ মন্দিরে। এখানকার লোকেরা এই মন্দিরটিকে বড়া গণেশ হিসাবে মান্যতা দেয়। এরপর আমরা গেলাম ইন্দোরের একটি কাচের মন্দিরে। এটি একটি জৈন মন্দির। শেঠ হুকুমচাঁদ জৈনের দ্বারা এই মন্দিরটি নির্মিত। এরপর আমরা গেলাম রাজওয়াড়া প্যালেস। এটি একটি ইন্দোরের ঐতিহাসিক প্রাসাদ। 2 শতাব্দীর আগে মারাঠা সাম্রাজ্যের হোলকারদের দ্বারা নির্মিত এই প্রাসাদ। এরপর আমরা পৌঁছলাম লালবাগ প্যালেস, যা সরস্বতী নদীর বাম তীরে অবস্থিত। এই প্রাসাদটি বেশ শ্রেণী ও জাঁকজমকপূর্ণ। ভারতের অন্যতম শক্তিশালী মারাঠা শাসক হোলকার বংশের আবাসস্থল লালবাগ প্রাসাদ। আপনারা যদি লালবাগ প্যালেস আসেন তো এখানে আপনাদের ক্যামেরা অ্যালাউড নেই ভিতরে একদমই। মোবাইল ফোন দিয়ে যতটা সম্ভব আমি তুলেছি। আপনারা চাইলে এখানে আসলে মোবাইল ফোন দিয়েই আপনাদের পুরো ফটো বা ভিডিও এটাই তুলতে হবে। এটি একটি ইন্দোরের বিখ্যাত অন্নপূর্ণা মন্দির। এটি আবার দক্ষিণ ভারতের মাদুরাই মীনাক্ষী মন্দিরের অনুকরণে তৈরি।
অন্নপূর্ণা মন্দির দর্শন করার পর আমরা নিজেদের হোটেলে ফিরে গেলাম। ওখানে দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা চলে গেলাম ইন্দোরের বিশিষ্ট একটি জায়গা, যেটা কিনা ছাপ্পান আর সারাফা বাজার। ওখানে অনেক রকমের খাওয়ার ভ্যারাইটিস আছে, আমরা সবই এক্সপ্লোর করব নেক্সট ব্লগে। আপনারা সঙ্গে থাকুন, আমাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও।